তখন মধ্য দুপুর 3টে বাজে। শহরটাকে রোদ আর তেজ দিয়ে ঝলসে দিচ্ছে যেন। কাঠফাটা রোদ্দুরে ঘেমে নিয়ে একাকার রুহি। এই গরমে বের হওয়াটা বোধহয় ভুলই হয়েছে ওর। এর মাঝে ছাতা আনতেও ভুলে গিয়েছে। এর কোনো মানে হয়? নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। রিকশায় বসে নিজের উপর বিরক্ত হচ্ছে রুহি। জ্যাম যে কখন ছুটবে খোদা জানেন। মাঝে মাঝে ওর মনে হয় রিকশা, বাস, ট্রেন তৈরি না করে বিজ্ঞানীদের উচিত ছিল ডানা তৈরি করা। তাহলে মানুষ নিজের মতো উড়ে উড়ে যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারত। অবশ্য তখনও দেখা যেত আকাশপথেও জ্যাম লেগে গেছে। যত নতুন নতুন প্রযুক্তির সৃষ্টি হচ্ছে তত জটিলতাও তৈরি হচ্ছে। বাতাসে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় না। ধুলোবালির এই শহরটা চারদিকে কেমন বিষণ্ণ ভাব, মন খারাপ করা ধোঁয়াটে আবহাওয়া। বিবরে জরুরি তলবে রুই অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছে। ভর দুপুরে বেরোতে ওর ইচ্ছে করছিল না, কিন্তু বিবর মুড খারাপ করে বসে আছে। কি যেন বলতে চায়, ফোনে নাকি বলা যাবে না। তাছাড়া ওকে সাদা রঙের শাড়ি পরতে বলা হয়েছে। খুব জোরালোভাবে এই হুকুম ওর উপর জারি করা হয়েছে। না হলে ওকে নাকি আস্ত রাখবে না। কি এমন জরুরি কথা বলবে রুই সেটা বুঝতে পারছে না। রোদনস্নাত প্রকৃতির গাছের পাতাগুলো একটুও দুলছে না। জ্যাম ছাড়লো আরও আধ ঘন্টা পর। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেল রেস্টুরেন্টে। রিক্সা ভাড়া মিটিয়ে কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো রুহি। ভেতরে টিমটিমে মায়াবী আলো, খুব চমৎকার করে সাজানো সবকিছু। কেউ নেই আশেপাশে। মৃদু শব্দে সাউন্ড বক্সে একটা সুর বাজছে, অচেনা সুর, তবে ভীষণ করুণ। বাঁশির নয়, পিয়ানোর। ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত, ঠান্ডা লাগছে একটু একটু। মনটা কেমন খারাপ হয়ে গেল রুহির। বিবরকে আশেপাশে কোথাও দেখতে পেল না সে। রুহির একটু ভয় ভয় করতে লাগলো। মানুষজন নেই কেন? বিবর ওকে এখানে ডাকলো কিন্তু নিজে এসে পৌঁছালো না। আজব তো। রুহি কয়েক পা পিছিয়ে এলো, ভালো করে আবার খুঁজে দেখলো। না, কোথাও নেই বিভোর। এখনো আসেনি বোধহয়। রুহি বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই খুব জোরে কোথাও একটা শব্দ হলো। চমকে উঠল রুহি। শব্দের উৎস খুঁজতে গিয়ে কাচের দরজার ওপাশে চোখ পড়তে দেখতে পেল বাইরে হঠাৎ বৃষ্টি নেমেছে। প্রচণ্ড শব্দে মেঘ গর্জন করছে আর বাস পড়ছে। 5 মিনিটে আবহাওয়ার এমন বদল দেখে রুহি খুব অবাক হলো। কিন্তু এখন বেরোবে কি করে? বিবর না আসা পর্যন্ত এখানে থাকার সাহসও হচ্ছে না। কোনো ওয়েটারকেও দেখা যাচ্ছে না। এটা এমন ভুতুরে রেস্তোরাঁ কেন? হঠাৎই নিজের হাতে টান অনুভব করলো। চোখ বন্ধ করে আতঙ্কে চিৎকার করে উঠল রুহি। ভুটটুত নাকি? মনে মনে সুরা পড়ে অল্প একটু চোখ খুলে দেখলো ডাক্তারবাবু ওর হাত ধরে ব্রু কুস্কর মুখের দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে তখন কয়েক ইঞ্চির দূরত্ব। রুহি প্রাণ ফিরে পেল যেন। বলল, আপনি ছিলেন? উফ, কেন? কি ভেবেছিলে তুমি? ভাবলাম কোনো বুটটুত হবে হয়তো। আপনি কোথায় ছিলেন? উত্তর না দিয়ে রুহির হাত ধরে টেনে নিয়ে একপাশে দাঁড়ালো বিভোর। পূর্ণ দৃষ্টি মেলে ওকে পরখ করলো রুহি। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো সুন্দর করে সেট করা। অনেক চমৎকার দেখাচ্ছে বিভোরকে। মনে হচ্ছে সে কোনো সিনেমার হিরো, ডাক্তার নয়। অন্য দিনের মতো ফর্মাল গেট আপ নয় ওর, বোঝাই যাচ্ছে স্পেশাল। রুহি এ বিষয়ে কিছু বলার আগে হঠাৎ সব বাতিগুলো নিভে গেল। রুহি অবাক হয়ে বলল, সব কিছু নিভে গেল কেন? এই জায়গাটা এত ভুতুরে কেন? মানুষজন নেই কেন? আরও কিছু প্রশ্ন করার আগে বাতি জ্বলে উঠল। তবে সেটা সাদামাটা আলো নয়, সোনালি রঙের অদ্ভুত আলোতে ছেয়ে গেল পুরো রেস্তোরাঁ। কাচের দেয়াল বেয়ে বৃষ্টির পানি নামছে ঝর্ণাধারার মতন। বাইরে সবকিছু নিকোষ কালো অন্ধকারে ঢেকে গেছে। ঘড়ির টিকটিক শব্দ জানান দিল সন্ধ্যা 6টা এখন। চারদিকে রাজকীয় ভাব বিরাজমান। বিবরকে দেখাচ্ছে কোনো এক অচিন দেশের রাজপুত্র। তবে রাজপুত্রকে শার্ট প্যান্টে মানায় না, বিবরকে মানিয়েছে। পুরোটা রেস্তোরাঁ সারা বিকেলের জন্য বুকড করে নিয়েছ, সেজন্যই মানুষ নেই। রুহি ঘুরে ঘুরে দেখলো আশপাশটা, কেমন রাজকীয় ভাব। হঠাৎ বিবর রুহিকে চমকি দিয়ে ওর হাতে তুলে দিল কালো একটা গোলাপ। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি রক্তজবা, উইল ইউ ম্যারি মি? ব্যাস, এই দুটো বাক্য শোনার জন্য এতকাল ধরে চাতক পাখির না অপেক্ষা করেছে রুহি। তার প্রিয় মানুষটির মুখ থেকে নতুন করে নতুনভাবে শুনতে চেয়েছিল কথাগুলো। তবে কি এইসব আয়োজন ওর জন্যই ছিল? চোখের কোণে পানি জমে গেল। অদ্ভুত এক সুখে মনটা উল্লাসে নেচে উঠল। টুকটুকে লাল হয়ে গিয়েছে ওর গাল। একটু হাসলো রুহি। প্রপোজ করাটাও ঠিকঠাক শিখতে পারলো না বেচারা। রুহিকে হাসতে দেখে বিবর বলল, হাসছো যে? আপনার প্রপোজ করার স্টাইল দেখে হাসি চাপাতে পারলাম না। কেন, এখানে হাসির কি হলো? আই এম সিরিয়াস। এভাবে কেউ গম্ভীর স্বরে প্রপোজ করে কাউকে?
আর ফুল কি এভাবে দেয়? সুন্দর করে মাটিতে হাঁটু গেড়ে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলতে হয়, আমি তোমাকে ভালোবাসি। বুঝেছেন মাথামোটা ডাক্তার সাহেব? বিবরের মুখটা দেখার মতো হলো, কাচুমাচু করে বলল, আমি তাহলে আবার করছি। রুহির হাসি পেল। বিবরকে আচমকা জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি। আর করার দরকার নেই, কিন্তু এই কালো গোলাপ কোথায় পেলেন আপনি? বিবরের ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে উঠল। রোহিত চুলগুলোতে হাত বুলিয়ে বলল, আব্বুর গাছ থেকে নিয়ে এসেছি। জানতে পারলে আমাকে গোলাপ গাছের নিচে জ্যান্ত পুঁতে দেবে। রুহি হেসে উঠল। তার মানে চুরি করেছেন? বাধ্য হয়ে। সকালবেলা বাগানে গেলাম রক্তজবা আছে কিনা খুঁজতে। রতন জানালো নেই। অন্য কোনো ফুল পছন্দ হচ্ছিল না। হঠাৎ কালো গোলাপ দেখে ভাবলাম এটা নিয়ে যাই। বেশ সুন্দর, কিন্তু এটা তোমাকে প্রপোজ করার জন্যই চোরের তকমা লাগাতে হলো। ডাক্তার থেকে সোজা চোর? নিজেকে চোর চোরই মনে হচ্ছে। রুই হাসতে হাসতে বলল, চোর? হাহা, বাইরে থেকে কিনে নিলেই পারতেন। সাদা রঙা জামদানি শাড়িতে সোনালি রাজকীয় আলোতে বিবরের রক্তজবাকে তখন ঠিক কতটা মোহনীয় লাগছিল সেটা বোঝানোর সাধ্য ওর নেই। এত মায়াভরা মুখ কেন ওর? বিবর এক দৃষ্টিতে ওর রক্তজবার দিকে তাকিয়ে রইল। মেয়েটার বয়স কত এখন? গুনে গুনে দেখলো 25-এ পড়বে, অথচ ওর কাছে এখনো প্রথম দিনে সেই ছোট্ট মেয়েটি আছে। এই সন্ধ্যাটা বিবরের সারা জীবন মনে থাকবে। এই শ্রাবণ সন্ধ্যাটুকুর মুহূর্তটা যদি ফ্রেমে বন্দি করে রাখা যেত তাহলেও তাই করত। মুগ্ধ হওয়া কণ্ঠে বলে ওঠে, এভাবে হেসো না তো, এখানে লাগে। বিবর বুকের মাঝখানে হাত রেখে কথাটা বলল। রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলল। চুলগুলো এদিক ওদিক উঠছে। বিবর কানের পাশে গুজে দিয়ে মৃদু হেসে বলল, আমাদের ব্যাপারটা আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছে। রুহির মুখ থেকে হাসিটা মুহূর্তে উদা হয়ে গেল। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ওরা আমাকে মানেনি তাই না? জানতাম আমি। এমন একটা এতিম আশ্রিতা মেয়েকে কেন মানবে ওরা? আপনার পাশে আরও কত সুন্দরী, ভালো, এডুকেটেড মেয়েরা ঘুরে, সেখানে আমি তো নিছকই সাদামাটা। বিবরের বুকটা জ্বালা করতে লাগলো রুহির কথায়। মেয়েটা এত অবুঝ কেন? কোনো কিছু না বলে ওর হাত ধরে গাইতে লাগলো, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। রুহি শুধু ওর দিকে চেয়ে থাকে। মাথাটা হঠাৎ ঘুরে ওঠে। সব কিছু কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। বিবর বিষয়টি লক্ষ্য করলো। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? রুহি শুকনো গলায় বলল, না। বিবর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আব্বু আম্মু আমাদের বিয়েটা মেনে নিয়েছেন, তবে বকাবকিও করেছে। কেন আগে তাদেরকে জানালাম না? নাদিরা আন্টির বাসায় বোধহয় জানিয়ে দিয়েছে। এই কথা শুনেই রুহি লাফিয়ে উঠে বলল, ইবাপু জানতে পারলে আমাকে নির্ঘাত মেরে ফেলবে। কেন? ওকে জানাওনি বলে? হ্যাঁ, এত বছর আগে থেকে যে আমি বিবাহিতা এবং আমার স্বামী যে স্বয়ং তার ভাই, এটা জানার পরেও কি আপনি ভাবছেন আপু আমাকে আস্ত রাখবে? আর নাদিরা আন্টি, ও মাই গড, আমি ওদেরকে ফেস করতে পারবো না। আমি সেই শক্তি পাবো না। বিবর মুখটা বাঁকা করে হাসলো, চোখে কেমন অন্যরকম দৃষ্টি। রুহির হাতটা নিজের মুঠোতে নিয়ে বলল, ভালোবাসলে সেই ভালোবাসাকে সবার সামনে প্রকাশ করতে এত সংকোচ কেন তোমার? এই পরিস্থিতি সবাইকে ফেস করতে হয়, আমাকেও করতে হয়েছে। ভয় পেলে চলবে কেমন করে বলো তো? একটু তো ভরসা করো আমায়, কিচ্ছু হবে না, সবাই খুশিই হবে। রুহি শুধু চুপ করে সব শুনলো। ওর অস্বস্তি ভাবটা যাচ্ছে না। বিবর ওয়েটার ডাকলো। কয়েক প্রকার খাবারের আইটেম অর্ডার করে রুহির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। পুরোটাই ও ঢকঢক করে খেয়ে নিল। কপালের রগ দপদপ করছে, বুকে হাতুড়ি পেটাচ্ছে যেন কেউ। বাসায় ফিরে কোন মুখে ওদের সামনে দাঁড়াবে বুঝতে পারছে না। ইভাও বাসায় আছে আজ 5 দিন। নাদিরার শরীরটা এখন একটু ভালো, প্রেশার নিয়ন্ত্রণে আছে। কিন্তু এই খবর শোনার পরে যদি শকড হন তাহলে? রুহিকে ভুল বুঝবে না তো? ভীষণ হতাশ হলো সে। বিবর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে, বোঝার চেষ্টা করছে ওর মনের অভিব্যক্তি। সন্ধ্যের হিম বাতাস গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। রুহি নড়ে চড়ে বসলো, গায়ে আঁচলটা ভালো করে জড়িয়ে নিল। চোখ মুখ শুকনো, নিজেকে যেন নিজেই চিনতে পারছে না। কোনো মতে খাবারগুলো খেলো রুহি, কিন্তু ভালো করে কিছুই খেতে পারল না। চিকেনের টুকরোতে কামড় বসাতে বমি এসে গেল। মাথা ব্যথা করছে উল্টাপাল্টা চিন্তা করার কারণে। কিন্তু ওর এই অবস্থা বিবরকে বুঝতে দিল না।
অবশ্য বিবর ওকে লক্ষ্য করছে। অল্প হেসে জানালো ও ঠিক আছে। সব বিল মিটিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লো বিভোর। গাড়ি নিয়ে এসেছে। বিভোর রুহির সঙ্গে নানান কথা বলছে আর রুহি আসছে। গাড়িতে একটা ইংরেজি গান বাজছে। রাস্তাঘাট চকচক করছে কেমন। বৃষ্টি হওয়ায় হাওয়া সতেজ। রুহি গাড়ির জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল। কি সুন্দর রাতের এই শহর। আগে কেন লক্ষ্য করেনিও। ভালোবাসার মানুষটি পাশে থাকলে বোধহয় পৃথিবীর সব কিছু সুন্দর দেখায়। আহা, ভালোবাসার মানুষ। রুহি একটু নার্ভাস বলে বিবরও এলো সঙ্গে। নাদিরার বাসায় ঢোকার মুহূর্তে রুহি বিবরের শার্ট পেছন থেকে টেনে ধরে বলল, আমার ভীষণ ভয় করছে। দেখুন আমি বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবো। বিবর হেসে বলল, আমি তো হার্টের ডাক্তার, তোমাকে সুস্থ করে দিব একদম। আসো, আমার হাত ধরো। আমি আছি না, এত ভয় কিসের তোমার? আন্টি কিছু বলবে না, দেখবে খুব খুশি হবে। রুহির হাতটা চেপে ধরে কলিং বেল বাজালো বিভোর। নাদিরা দরজা খুলে ওদের দুজনকে একসাথে দেখল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। উৎসাহী কণ্ঠে ইভাকে ডেকে বলে উঠল, এই ওরা এসে পড়েছে, তুই কোথায়? ভেতরে ঢুকে ওরা দুজনে চমকালো। বিবরের বাবা মা, নাদিরা, ইভা, রাতুল সবাই বসার ঘরে, সঙ্গে এক গাদা শপিং ব্যাগ। সবাই ওদেরকে দেখে হাসলো। পাশে বসিয়ে সব শপিং দেখাতে লাগলো। ওগুলো নাকি রুহি আর বিবরের বিয়ের শপিং। নাদিরা ইভাকে ওদের জন্য লেমলেট বানিয়ে আনতে বলল। এসব দেখে রুহি হতবাক। বিবর আর চোখে ওকে দেখে হাসছে, তার মানে ও এসব প্ল্যান জানতো আর রুহির ভয় দেখে মজা নিচ্ছিল। কিন্তু নাদিরা আর ইভা এত স্বাভাবিক আচরণ করছে কেন? ওরা কি তবে খুশি হয়েছে? রুহি ওদেরকে এক পলক দেখে স্বস্তির হাসি হাসলো। সবাই ওকে এত ভালোবাসে কেন? আর ওরা এত ভালো কেন? অন্য কেউ হলে ওকে নিশ্চয়ই খারাপ আর সুবিধাবাদী মেয়ে ভাবতো। ফ্রেশ হয়ে আসার জন্য সবার কাছ থেকে উঠে লেমনেডের খালি গ্লাসটা টেবিলের উপর রেখে উপরে যাওয়ার সিঁড়িতে ওঠার জন্য পা বাড়ালো। পেছন ফিরে বিবরের দিকে একবার তাকালো। দেখলো সবার চোখকে ফাঁকি দিয়ে বিবর ওকে ইশারা করছে, আবার চোখও টিপ মারছে। রুহি হেসে ফেললো আর সামনে না তাকিয়ে যেই না পা বাড়িয়ে উপরের সিঁড়িতে পা ফেলতে যাবে, তখনই সারিতে পা পেঁচিয়ে মাথা ঘুরে নিচে পড়ে গেল। রেলিংয়ের উপর দিকটাতে লেগে মাথায় প্রচণ্ড বাড়ি খেলো। ফলে মাথার পেছন দিকটা ফেটে রক্ত বেরিয়ে এলো। শব্দ শুনে সবাই গাড় ঘুরিয়ে এই দৃশ্য দেখে রুহির এই অবস্থা দেখে হতভম্ব। সবার প্রথমে দৌড়ে এলো বিভোর। রুহির জ্ঞান ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। রক্ত দেখে ওর বুক কেঁপে উঠল বিভোরের। দ্রুত কোলে তুলে কাউচে নিয়ে শোয়ালো। এবার রোহিত চোখে মুখে পানির ছিটা দিল, কিন্তু ওর জ্ঞান এলো না। বিভোর একজন ডাক্তার হয়েও বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। ও রক্ত জবাকে লাল রক্ততে মানাচ্ছে না। নাদিরা চিৎকার দিয়ে কেঁদেই দিল। সবাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়াটাই বেটার মনে করলো। বিভোর তখন ওর হাত ধরে বসে আছে। এই অবস্থা কোনো মতে মানতে পারছে না। কিছুক্ষণ আগেও রক্ত জবার মুখে সে হাসি দেখতে পাচ্ছিল। কয়েক মুহূর্তে পরিস্থিতি কেমন পাল্টে গেল। রুহিকে গাড়িতে তোলা হলো। বিভোর ওর পাশে বসা, হাতটা শক্ত করে ধরে রেখেছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর রক্ত জবার মোমের মতো সুন্দর মুখটায়। রুহির হাতের মুঠোতে এখন ওর দেওয়া সেই কালো গোলাপ ফুলটি। শুভ্র শাড়ির সঙ্গে কি চমৎকার দেখাচ্ছে এই দৃশ্যটি। বিভোর মনে মনে দোয়া পড়তে লাগলো। এই দৃশ্যটি ও আর সহ্য করতে পারছে না। রুহির কিছু হতে দেবে না। হঠাৎ পাগলের মতো কাণ্ড করে বসলো বিভোর। রুহির উষ্ণ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছুঁয়ে আর্তনাদ করে বলল, এরকম ভাবে কেউ ভয় পায়? আমি তো সব সামলে নিচ্ছিলাম। হার্ট অ্যাটাক করলে আমি চিকিৎসা করব বলেছিলাম তো। তাহলে এই রক্তের মানে কি? রক্ত জবা বলে ডাকি তাই শোধ নিলে? আমি আর ডাকবো না তোমাকে এই নামে। তবুও প্লিজ চোখ খোলো, দয়া করো আমাকে। ভালোবাসা একদিকে যেমন পৃথিবীর সব সুখ বয়ে আনে, এক নিমিষে সে সুখ কেড়ে নিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। পৃথিবী নামক গ্রহটিতে ভালোবাসার জিনিসটি না থাকলে কি এমন হতো? মানুষ বোধহয় পশুর চেয়ে অদম হয়ে যেত। তবুও সে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত না। আত্মার বন্ধন জড়িয়ে আছে ভালোবাসায়। এক আত্মার কষ্টতে অন্য আত্মাকেও জ্বলে পুড়ে ছারখার হতে হয়। কিন্তু ডাক্তার হওয়া সত্ত্বেও যদি নিজের ভালোবাসার মানুষটিকে সামান্যতম সাহায্য না করতে পারে, তাহলে কি দাম সেই ভালোবাসার? কলঙ্কিত হয়ে যায় না সে ভালোবাসা? এতে কি ভালোবাসা শব্দটার অপমান হয় না? বিভোরের চোখ রক্তবর্ণ, মুখ শুকিয়ে গিয়েছে দুদিনই। হসপিটালের বেডে নিথর দেহটিকে পড়ে থাকতে দেখে আবারও তার বুকটা ভার হয়ে এলো। গলা শুকিয়ে যেন লেগে গেল। কণ্ঠনালীতে কোনো শব্দ আসছে না।
মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারিত হচ্ছে না। রুহির গায়ে হসপিটালের আকাশি রঙের পোশাক, মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা। সেদিনের পর আর জ্ঞান ফেরেনি রুহির। পাশে বসে আছে বিভোর। গাড়ে ঝোলানো স্টেথোস্কোপটা ডেস্কে রাখলো। তারপর রুহির হাত ধরে বসলো। ক্ষীণকণ্ঠে বলল, একটাবার চোখ খোলো না তুমি, একবার দেখবো তোমায়। চোখ বোঝা মানুষটা তার কথা শুনল না। বিভোর একটু রেগে উঠল। ঢং করছো তাই না? আমাকে কষ্ট পেতে দেখে খুব আনন্দ লাগছে তোমার? এতদিন দূরে রাখার প্রতিশোধ নিচ্ছ? কথা বলে না মেয়েটা। বিভোরের রাগের সাথে সাথে খুব অভিমান হয়। সে কেন খেয়াল রাখতে পারল না ওর জবা ফুলটার? কিছুক্ষণ পর ডাক্তার সায়েম আসেন। তিনি রুহির চিকিৎসা করছেন। বিভোরকে আশ্বস্ত করলো যে খুব দ্রুতই রুহির জ্ঞান ফিরবে। মাথা ফেটে রক্ত বের হয় একটু বেশি সমস্যা হয়েছে। তিনি চলে গেলে বিভোর রুহির পাশে বসে রইল। নাসিমা বাসা থেকে রাতের খাবার নিয়ে এসেছেন। জোর করে কয়েক লোকমা ভাত তুলে খাইয়ে দিয়েছেন বিভোরকে। মা কেন বুঝতে পারছে না জবাটাকে ছাড়া ওর গলা দিয়ে খাবার নামছে না কেন? বিভোর কেবিন থেকে বেরিয়ে এলো। সিস্টার কিয়ারা ওর সঙ্গে দরকারি কথাবার্তা বললেন। নাদিরা রুহির সাথে থাকতে চেয়েছিল, কিন্তু শরীর ততটা ভালো নয় বলে বিভোর জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে। এবার 7 মাস বয়সী একটা মেয়ে বাচ্চা আছে, তাই চাইলেও থাকতে পারে না। তবে সর্বক্ষণ ফোন দিয়ে ওর খোঁজখবর নেয়। রুহির সাথে নাসিমা চৌধুরী আর বিভোর থাকেন। ছেলের বইয়ের ওপর সবচেয়ে বেশি অধিকার যেন তারই। এই মেয়েটাকে তিনি আগে থেকেই খুব পছন্দ করতেন। কখনো ভাবেননি এই মিষ্টি মেয়েটাই তার পুত্রবধূ হবে। কিন্তু পুত্রবধূ হলেও তিনি সেই নজরে রুহিকে দেখেন না। নিজের মেয়ের মতোই আগলে রাখছেন। রুহির এই অবস্থায় তিনি খুবই ব্যথিত। যেদিন হসপিটালে নিয়ে আসে সেদিন বাবর চৌধুরী বিভোরকে আচ্ছা মতো ঝাড়েন। কেন সে খেয়াল রাখেনি? ওর জন্য আজ ওর এ অবস্থা, ইত্যাদি ইত্যাদি। রাগে দুঃখে বিভোর সেদিন কেঁদেই ফেলে। নিজের হাসপাতালে থাকা দরুন সবাই দাঁড়িয়ে ওর কান্না দেখছিল আর অবাক হচ্ছিল। সবাই ওকে সান্ত্বনামূলক বাণী শোনাচ্ছিল। বিভোরের এতটাই রাগ হয় যে করিডোরের ফুলের টবটা এক আছাড়ে ভেঙে ফেলে। সবাই হতভম্ব হয়ে যায়। ভেতরে তখন রুহির চিকিৎসা চলছে, রক্ত দেওয়া হচ্ছে। ওর সাথে বিভোরের ব্লাড গ্রুপ ম্যাচ করে না বলে রক্তটুকু দিতে পারেনি। ক্ষোভে ওর বুক ফেটে যায়। কিসের প্রেমিক, কিসের স্বামী সে? যেখানে মৃত পায় স্ত্রীকে সে সামান্য রক্ত দিতে পারছে না, তখন সে কিসের স্বামী? নাদিরা ইবা সবাই ওকে দেখে ঘাবড়ে যায়। কিছুতেই সামলানো যাচ্ছিল না। ছেলের মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করে বাবর চৌধুরীর মনটা নরম হয়। তিনি ছেলেকে শান্ত করার উদ্দেশ্যে গালে হালকা থাপ্পড় দিয়ে চোখ রাঙিয়ে গমগমে স্বরে বলেন, তুই আমার গাছ থেকে ফুল খেয়েছিস? আজকাল গরু থেকে ছাগলে আপডেট হলি? তোর এই সাহস কিভাবে হলো যে তুই আমার মেয়েকে সেই খাওয়া ফুল গিফট করিস? আমাকে বললে আমি কি দিতাম না? এই ভয়ঙ্কর সিচুয়েশনে বিভোর বাবার কথা শুনে অবাক। ইবা তো হেসেই দিল। ছেলেকে এভাবে তাকাতে দেখে তিনি বড় বড় চোখ করে বললেন, এভাবে তাকাবি না, নজর নিচে রাখ। তুই কি ভাবছিস আমি জানলাম কিভাবে? আসলে আমার মেয়েটার হাতে আমার গাছের সেই কালো গোলাপটি ছিল, আমার গাছের ফুল, আর আমি চিনব না? দেখ, আমি ওর হাত থেকে নিয়ে এসেছি। বাবর চৌধুরী পাঞ্জাবির পকেট থেকে শুকিয়ে যাওয়া কালো গোলাপটা বের করে দেখালেন। রুহি যখন সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে তখন ওর হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিল ফুলটি। বাবর চৌধুরীর চোখে পানি এসে পড়ে এই দৃশ্য দেখে। তিনি ফুলটা নিয়ে নেন, নচেত কেউ ফেলে দিত। রুহিকে তিনি এক মুহূর্তের জন্য পুত্রবধূ ভাবতে পারছেন না, নিজের সন্তান বলে মনে হচ্ছে। ওনার অনেক শখ ছিল একটা মেয়ের, কিন্তু আল্লাহ পাক তা দান করে আবার নিয়েও গেছেন। জন্মের 1 সপ্তাহ পরে মারা যায় তাদের মেয়েটি। নাসিমা তো আজও সেই মেয়ের কথা ভেবে কাঁদেন। তাদের প্রথম সন্তান ছিল মেয়েটি। রুহিকে তিনি মা বলেই ডাকেন। বিভোর বাবাকে জড়িয়ে ধরে সেদিন কেঁদে দিয়েছিল। তিনি পুত্রকে অনেক বুঝিয়ে শান্ত করলেন, কারণ ও একজন ডাক্তার। এর থেকে ভয়ঙ্কর সিচুয়েশন ওকে পার করতে হয়েছে, কত মানুষের মৃত্যু দেখতে হয়েছে। তাহলে আজ এমন করছে কেন? ওকে তো শক্ত থাকতে হবে। হায়, ভালোবাসাকে হারানোর ভয় যদি কেমন হয় কেউ যদি বুঝতো, তাহলে কেউ কাউকে সান্ত্বনা দিত না। বাবর চৌধুরী তাও বললেন, এমন করছিস কেন? তুই না ডাক্তার? দেখ, এটা তোর হসপিটাল, তোর কাজের জায়গা। সবাই তোর উপর ভরসা করে। এখন তুই যদি নিজের আপনজনের জন্য এভাবে ভেঙে পড়িস, তাহলে তাদের কি হাল হবে ভেবে দেখতো। ওদের মনোবল ভেঙে টুকরো হয়ে যাবে না? তুই কি এটাই চাস যে পেশেন্টরা চিন্তায় চিন্তায় মরে যায়? বল। বিভোর রুদ্ধ কণ্ঠে বলল,
আমি তো নিজেকে সামলানোর চেষ্টা করছি, পারছি না। তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে আমার মেয়েটা। তুই শুধু দোয়া কর আর শক্ত রাখ মনটাকে। দ্যাটস ওকে। বাবার কথায় যেন মনোবল ফিরে এলো বিভোরের। সত্যিই কিছু হবে না তার জবা ফুলটার, সে দেখে রাখবে। এভাবেই নিজেকে সামলিয়েছিল বিভোর। বাবা মা যদি সব কিছুতে সন্তানের পাশে থাকে, তাহলে যে কোনো কঠিন মুহূর্ত পার করা অতটাও যন্ত্রণাদায়ক নয়। চারদিকে কেমন শীত শীত আমেজ, কুয়াশা জড়ানো ভোর। দূর দিগন্তের কোনো কিছুই প্রায় চোখে পড়ে না। আবাসিক এলাকায় অতিথি পাখিদের আগমন ঘটেছে। কিচিরমিচির শব্দ অনেক দূর অবধি পৌঁছায়। দূরের লেকটার পানি শান্ত স্থির। পানির ওপরে ফুটে আছে পদ্ম ফুলের কয়েকটি কলি, তার ওপর মেঘের মতন ভাসছে কুয়াশারা। পদ্ম পাতার ওপর জমেছে শিশির কণা। অতিথি পাখিদের সেই কলরব আর অসাধারণ শীতের আগমনে মুগ্ধ চোখে চেয়ে আছে বিভোর। আশ্চর্য, 4টা দিন আগেই না কাঠপোড়া রোদ আর তেজ দিয়ে পৃথিবী ঝলসে দিচ্ছিল। এই পৃথিবী আর প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। বিভোরের চোখ রক্তলাল। 4 দিনের মধ্যে সে কয়েক মিনিটের জন্য চোখের পাতা এক করতে পারেনি। কাল রাতেও জেগেছিল। রুহিকে এক ব্যাগ রক্ত নিতে হয়েছে, তবে জ্ঞান এখনো ফিরেনি। দীর্ঘ একটা রাত ছিল, শেষ হতেই চাইছিল না। জ্যোৎস্না মরানো সেই রাতটাতেও জবা ফুলটাকেই চাঁদ মনে হচ্ছিল। বিভোরের বুকের কান্নারা সেই জ্যোৎস্নার আলোর রং ধারণ করেছিল। একা থাকায় কত কষ্ট তা বুঝতে পারে বিভোর। এই গল্পগুলো বলবে সে জবা ফুলটাকে। মুগ্ধ শ্রোতা হয়ে নিশ্চয়ই শুনবে রুহি। বিভোরের মনে পড়ে সেই গান, আমি তোমাকেই বলে দেব কি, যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প। কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম। কেউ জানে না, না জানে না আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। মন হারানো এক সুগন্ধিতে হঠাৎ পুরো ঘরটা ভরে যায়। বিভোর এক পলক রুহিকে দেখে আবার বাইরে দৃষ্টি মেলল। তারপরে প্রচণ্ড শব্দ করে কিছু একটা নিচে পড়ার আওয়াজ হলো। চমকে উঠল বিভোর। পেছন ফিরে দেখল রুহির পা নড়ছে। কাঁচের গ্লাসটা ধাক্কা লেগে নিচে পড়ে ফেটে গিয়েছে। বিভোর দ্রুত এলো তার জবা ফুলটার কাছে। আশা তার রুহির জ্ঞান ফিরেছে, তবে সে কেমন যেন করছে। ইশারায় বিভোরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মুখ ফুটে সে কথাটা বলতে পারছে না। রুহির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওর মনে হচ্ছে বিভোরকে আর দেখতে পারবে না। ডাক্তারবাবুর চেহারাটা ঘোলাটে দেখছে সে। অনেকক্ষণ পরে বিভোর বুঝতে পারল তার জবা ফুলটির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আকাশে মেঘরাশিদের মতন উঠছে ঘোলাটে কুয়াশার কণারা। তখন পরন্ত বিকেল। রাউন্ড শেষ করে রুহির কেবিনে আসে বিভোর। ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সকালে জ্ঞান ফেরার পরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রুহির। ডাক্তার এসে দেখলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন, ঘুমের ইঞ্জেকশন দিলেন, জানালেন খুব দ্রুতই ঠিক হয়ে যাবে রুহি। দুপুরে ঘুম ভাঙার পর রুহিকে নরম খাবার খাইয়ে দিলেন নাসিমা। বিভোর তখন ডিউটিতে ছিল। ফোন করে জানালে তৎক্ষণাৎ বিভোর ছুটে এসে দেখল রুহি আবার ঘুমিয়ে পড়েছে। মাকে খেয়াল রাখতে বলে বিভোর হতাশ হয়ে আবার ফিরে যায় নিজের কাজে। সব কাজ শেষ করে এখন আসলো আর দেখলো রুহির ঘুমটা এখনো ভাঙেনি। নাসিমা আজ বাসায় যাবে। হসপিটালে থাকতে থাকতে উনি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে। বিভোর জোর করে মাকে পাঠিয়ে দিল। তিনি চলে যাওয়ার পরে বিভোর ওষুধপত্র গুছিয়ে রেখে ফাইলগুলোতে চোখ বোলাচ্ছিল। তখন দেখলো রুহি নড়ছে। কাগজপত্র রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আস্তে করে ডাকতেই চোখ খুলল রুহি। বিভোর উতলা হয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? ঠিক আছো তুমি? রুহি মাথা নাড়িয়ে জানালো সে ঠিক আছে। উঠে বসতে চায় সেটাও জানালো। বিভোর ওকে সাবধানে ধরে বসালো, তারপর ওষুধ খাইয়ে দিল। তোয়ালে ভিজিয়ে চোখ মুখ মুছে দিল আর এলোমেলো চুলগুলোতে পাতলা বিনুনি করার চেষ্টা চালালো। রুহি ওকে বলল, আপনি পারবেন না, রেখে দিন। পারবো বলে অনেক চেষ্টা করে কোনো মতে বিনুনি করে দিল। তারপর ব্রুকুসকে জিজ্ঞেস করলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না। বিভোর রাগী গলায় হঠাৎ বলল, এরকমই করো তুমি। খাবার দাবার না খেয়ে শরীরের কি অবস্থা করেছো তুমি? আর এত দুর্বল শরীর নিয়ে অফিস কিভাবে করো? আমাকে বলনি কেন যে তোমার এই অবস্থা? হ্যাঁ? রুহি মাথা নিচু করে আছে। বিভোর তা দেখে আবারও ধমক দিল, কত বয়স তোমার? জানো তুমি আন্টির কি এখন সে অবস্থা আছে যে তোমার পিছু ঘুরে ঘুরে খাওয়াবে? আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। সামান্য সিঁড়ি থেকে পড়ে গিয়ে 3 দিন অজ্ঞান। স্ট্রেন্স।
রুহি মিনমিন করে বলল, বকছেন কেন আমায়? বিবর হতাশ ভঙ্গিতে বলল, কাকে কি বলছি আমি জানতে চাইছি তোমার এ অবস্থা কেন? খাওয়ার প্রতি উদাসীন কেন? আমি তো খাই। বিবর তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ জানি তো কি খাও। সকালে 1 কাপ চা আর বিস্কিট খেয়ে অফিসে বেরিয়ে পড়ো, দুপুরে ডিম দিয়ে 1 চামচ ভাত, আর রাতে শুকনো রুটি আর আলু ভাজা। এসব কোনো খাবার? তুমি কি মোটা হয়ে গিয়েছো যে এই চিকনা শরীর নিয়ে ডায়েট করো? তোমার হাজবেন্ড একজন ডাক্তার, আর তার বউ কিনা সব কিছুতে উদাসীন। এমন হলে তো মাথা ঘুরবেই। সিঁড়ি দিয়ে উঠতে কেন, হাঁটতে হাঁটতে পড়ে যাবে। ড্যামিট! রুহি বাচ্চাদের মতো কেঁদে দিল। বিবর আর রেগে থাকতে পারল না। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, ইস, আর কাঁদতে হবে না। নাকের পানিতে কি আমার শার্ট ভিজিয়ে দিবে নাকি? এ পর্যায়ে এসে কেবিনে ঢুকলো সিস্টার কিয়ারা। বিবর থতমত খেয়ে গেল। রুহির হাসি পেল। দুজনে ঠিকঠাক হয়ে বসলো। সিস্টার কিয়ারা হেসে বললেন, আমাকে লজ্জা পাবার কিছু নেই। তোরা এরকম করছিস কেন? বিবর মাথা চুলকে বলল, তেমন কিছুই নয়। কিয়ারা হেসে বলল, জানি। সেদিনের ঘটনাটা বলি তাহলে তোর বউকে? না, একদমই না। তুই বললে আমি শুনবো কেন? বড় বোনের মুখের ওপর একদম কথা বলবি না। রুহি বুঝলো বিবর আর কিয়ারা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, নইলে কি আর তুই তুই করে কথা বলতে পারে কেউ? অবশ্য বিবর সবার সাথে ফ্রি মাইন্ডেড। কিয়ারা রুহির প্রয়োজনীয় কিছু কাজ করতে করতে সেদিনের পাগলামির কথা জানালেন রুহিকে। ও হাসতে হাসতে খুন, বেশ লজ্জাও পেল। বিবর গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। এখন খুব হাসছে যে খুব। সেদিন তো ওর জানটাই প্রায় কেড়ে নিতে বসেছিল। সিস্টার কিয়ারা চলে যাওয়ার পরে রুহি চোখ গরম করে বিবরের দিকে তাকালো। বলল, এরকম পাগলামি ছাগলামি করার মানে কি? বিবর অভিমানী গলায় বলল, আমার জায়গায় থাকলে বুঝতে। রুহি হাসি হাসি মুখ করে বলল, আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? বিবর রেগে গেল। ওর গাল চেপে ধরে বলল, এরকম কথা শুধু মুখে নয়, তোমার মনেও জায়গা দেবে না। আর কখনো আমাকে বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি শুধু আমার হাসি খুশি চেহারার ভালো মানুষই দেখেছো। রেগে গেলে আমি কি করতে পারি সেটা কিন্তু ধারণাও করতে পারবে না তুমি। সো মাইন্ড ইট। দুজনের মধ্যে তারপর নীরবতা নেমে এলো। মাতাল হাওয়া ছুঁয়ে দিচ্ছিল রুহির চোখ, গাল, চিবুক। চুলগুলো উড়ে এসে পড়ছিল কপালের ওপর। বিবর উঠে চলে গেল বাইরে। অনেকক্ষণ পরে ফিরে এসে দেখলো রুহি বেড থেকে নামার চেষ্টা করছে, হাতে ক্যানোলা নেই। ও অবাক হলো। নামতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে বিবর দ্রুত ওকে গিয়ে ধরে ফেলল। রাগে গলায় চেঁচিয়ে বলল, মানে কি এসবের? নামছো কেন? রুহি বলল, আমার হাঁটতে ইচ্ছে করছে, পিঠ ব্যথা হয়ে গিয়েছে শুয়ে থাকতে থাকতে। আমাকে একটু ধরুন প্লিজ, আমি হাঁটতে চাই। পাগল হলে তুমি? এখনো পুরোপুরি ঠিক হওনি আর লাভ জাপ দেওয়া শুরু করেছ? আর ক্যানোলা এসব কে খুলেছে? নিশ্চয়ই তুমি। না, কিয়ারা আন্টি খুলে দিয়েছে। আমার নাকি আর এসবের দরকার নেই। বিবর রেগে বলল, উনি কি তোমাকে হাঁটতে বলে গিয়েছে? না, উনি বারবার নাই করেছেন, কিন্তু আমার ইচ্ছে হলো তাই নামলাম। বাহ, ভালো তো। আমার কথার তো কোনোই দাম নেই। না খেয়ে উনি অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি টেনশন করতে করতে মরে যাব। আবার নিজের যখন যা ইচ্ছে হলো উনি তাই করবেন। আমি কে? আমি তো কেউই না তার। আপনি বাচ্চাদের মতন করছেন কেন? আমি ঠিক আছি, অত চিন্তা করার কিছু হয়নি। ইভেন আমি তো 1-2 দিনের মধ্যে বাড়িও যেতে পারবো। হ্যাঁ, তা তো যাবেই। সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে অফিসে যাবে আর গাদার খাটুনি খাটবে। নিজের প্রতি যত্ন নিবে না, যা ইচ্ছা তাই করবে। একটু থেমে আবার বলল, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও রুহানি? রুহি অবাক হয়ে বলল, এসব কি বলছেন আপনি? উল্টাপাল্টা ভাবনা ভাবছেন কেন এত? আর রুহানি ডাকলেন যে? আমি তো আপনার রক্ত জবা, ভুলে গেলেন? বিবর রুহির প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল। জোর করে ওকে বেডে শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। ইবা ফোন করেছিল। রুহির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। নাদিরা ওকে অনেক বোঝালো। নিজের শরীরের প্রতি খেয়াল না রাখার জন্য অনেক বকাঝকা করলো। বিবর শুধু ওকে নিজের বুকে জড়িয়ে আছে। সিঙ্গেল বেডটা জায়গা হয় না। বিবর নিজের কেবিন থেকে ডিভানটা নিয়ে এসে বেডের পাশে জুড়ে দিয়েছে, যার ফলে দুজনের জায়গা অতি সহজে হয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অসাধারণ এক মায়াবী রাত, যে রাতে দুজন মানবী তাদের ভালোবাসার মানুষের হৃদস্পন্দনের শব্দ শুনে শুনেই পুরোটা রাত কাটিয়ে দিয়েছিল। হাসপাতালের ওই নীল রঙা কেবিনটাতে কাছের জানালার ফাঁক দিয়ে আসা রূপালী চাঁদের কণারা যখন রক্তজাবার চোখ মুখে আলো ফেলছিল, বিবরের তখন মনে হচ্ছিল এত সুখের মতো অনুভূতি কোনোদিন সে অনুভব করেনি। আর যাই হোক, এই অসাধারণ মানবীটিকে সে বুকের ভেতর সারা জীবন বদ্ধ করে রেখে দেবে, কোথাও যেতে দেবে না।
ওর শুধু জানার ছিল একই অনুভূতি কি সেদিন তার রক্ত জমানো হয়েছিল। হসপিটালের একগিয়ে দিনগুলো কাটিয়ে রুহি ফিরে এলো বাসায়। নাদিরা ইভা ওর খেয়াল রাখছে। বিভোর হসপিটালের কাজে বিভিন্ন কনফারেন্সে ভীষণ ব্যস্ত, তবুও সর্বক্ষণ ফোন করে খোঁজখবর নিচ্ছে। রুহির চাকরিতে যাওয়া মানা, সুস্থ না হওয়া অব্দি বাসা থেকে বের হওয়ার পারমিশন নাদিরা বিভোর কেউই দেয়নি। কুয়াশা ঘেরা এক গোধূলি বিকেল, হলদে আলোয় ছেয়ে আছে পুরো ব্যালকনি। রুহি বসে বসে বই পড়ছিল। ইভা ওর মেয়েটাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র গোসল সেরেছে। আজকাল ওর মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে। 7 মাসের বাচ্চাটা দাঁড়ানো শিখেছে, হাঁটতে চায়, আবার দুটো দাঁতও উঠেছে। একদম রাতুলের কার্বন কপি যেন। এরকম মিষ্টি একটা বাচ্চাকে রুহি সারাক্ষণ কোলে নিতে চায়, কিন্তু ইভা ওর এই বদভ্যাসের জন্য ভীষণ রকম বকাবকি করে। নিজের জাননীতি নড়তে পারে না, তার ওপর বাচ্চা নিয়ে লাফালাফি। রুহি মুখ বার করে বসে থাকে। ওকে বই পড়তে দেখে পাশে চেয়ারটায় বসলো ইভা। রুহি এক নজর দেখে আবারও মনোযোগ দিল বইয়ে। ইভা বলল, কথা বলতে চাস না আমার সাথে? রাগ করেছিস? রুহি মাথা নাড়িয়ে অভিমানী গলায় বলল, মিষ্টিটাকে একটু কোলে নিলে কি এমন হতো? আরে তুই তো এখনো পুরোপুরি ঠিক হসনি রে বোন। আমি একদম ঠিক আছি। তা তো থাকবি, ডাক্তারে বউ বলে কথা। রুহি বিড়বিড় করে বলল, ডাক্তার না ছাই, আমাকে কত শত রুটিনের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এটাই দরকার তোর। ঠিকমতো খাওয়া দাওয়া করিস নি, এখন ফল ভোগ কর। রুহি ভেঙচি কেটে বলল, তোমার ভাই আস্ত একটা শয়তানের নানা। ইভা হেসে বলে, তোর বরের কাছে ফোন দিয়ে সব কথা না জানালে আমিও রাতুলের বউ না। আপু প্লিজ, তোমার ডাক্তার ভাইটোর কথা বাদ দাও। কেন রে? রুহি মুখ ফুলিয়ে বলল, সুযোগ পেলে আমাকে হুমকি ধমকি দিয়ে আদমরা করে ফেলে। ইভা বলল, আর তুই যে এতদিন ডুবে ডুবে জল খেলি তা কিছু না? ডুবে ডুবে জল খেলাম মানে কিসের কথা বলছো? রুহির কথা শুনে ইভা হাসলো। হাসিটা চেপে রেখে গলার গাম্ভীর্য এনে বলল, বাহ, এখন তো তুই ধোয়া তুলসী পাতা, কিছুই জানিস না। তোর সাথে যে আমার ভাইয়ের ইটিস পিটিস চলে, তুই আমাদের কাছে একবারও বললি না। কই ইটিস পিটিস করলাম? কোনোদিন দেখেছ? ইভা ব্রু কুসকে বলল, না দেখিনি। তবে বললে কেন? ইভা মুখটা বাঁকা করে বলল, বলবো না? কি বলিস রে তুই? আমার ভাইয়ের বউ, 6 বছর হতে চললো তোদের বিয়ে হয়েছে, অথচ দুজনের কাউকে দেখিয়ে আমরা তা বুঝতে পারিনি। আসলে তোরা বুঝতে দিসনি, আমাদেরকে অন্ধকারে রেখে দিলি। এটা কি ঠিক হলো? আমরা কি তোর পর ছিলাম? বোনের মতো ভালোবাসিনি তোকে? এবার কথা শুনে রুহির মুখে ছায়া নেমে এলো। প্রাণবন্ত মুখটা মুহূর্তে অস্বস্তি আর লজ্জায় নুয়ে দিল। ইভা কি ওকে সুবিধাবাদী লোভী মেয়ে ভাবছে? ভাবাটা স্বাভাবিক, কারণ রুহি নিতান্ত এই বাড়িতে আশ্রিতা। যতই ওরা ভালোবাসুক, তবু সত্যটা তার পাল্টে যাবে না। নিজের জীবনের প্রতি বড্ড বিতৃষ্ণা নেমে এলো হঠাৎই। হায়, ওর এখন কি করা উচিত? ইভা ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে মুখ দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছে। আচমকা ওর পা জড়িয়ে ধরল রুহি, তারপর কান্নারত কণ্ঠে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও আপু, আমি স্রেফ পরিস্থিতির শিকার। ওনারও কোনো দোষ নেই, দোষ সব বোধহয় আমার কপালের। সারাটা জীবন আমার সাথে ভালো কিছু হয়নি, আমার জীবনের গতিপথ উল্টাপাল্টা। তোমাদের কখনো এই বিষয়টি জানাতে পারিনি, কিন্তু জানানো আমার উচিত এবং কর্তব্য ছিল। তোমাদের নুন খেয়েছি, অথচ তার চেয়ে বেশি কষ্টও দিয়েছি। এখন তোমরা যদি বলো তাহলে আমি ওনার থেকে দূরে চলে যাব, চিরদিনের জন্য। ইভা ওর এমন কাণ্ড হতবাক। ও তো শুধু মজা করছিল, রুহিটাও না। ভাবলো সত্যিই বুঝি কিছু একটা হয়েছে। ইভা ওকে কাছে টেনে নিল, তারপর হাসতে হাসতে খুন হওয়ার ভঙ্গি করে বলল, বোকা মেয়ে, আমি তো মজা করলাম। তোর সাথে আমি বা আম্মু কেউ কখনো এরকম করতে পারি? তোর জীবন সেটা তোকেই ভাবতে হবে। আমরা তো তোর বিয়ে দিতে চেয়েছিলাম, যদিও দূরে করতে চাইনি তোকে, কিন্তু আমার ভাইয়ের সাথে যখন একসাথে বাধা পড়লি, তখন আমাদের আর কোনো চিন্তা নেই। এবার নাচতে নাচতে তোর বিয়ে খাবো। রুহি চোখ মুখ মুছে ইভার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, নাচতে নাচতে বিয়ে খাবে মানে? মানে তোর বিয়ে আগামী মাসের 5 তারিখ, হাতে আর 15 দিন বাকি। রুহি অবাক হয়ে বলল, এটা কখন ঠিক হলো? জানি না তো, সারপ্রাইজ। তো ডাক্তারবাবু নিষেধ করেছিল। নিষিদ্ধ কথা আমি বাপু বলি না। রুহি হেসে ফেলল। ইভা মুগ্ধ হয়ে তার বোনটাকে লক্ষ্য করলো। ওর চোখে পানি এসে গেল। মেয়েটার জীবনে এবার সুখ পাখিরা ধরা দেবে তো? হঠাৎ মনে পড়ে ইভা জিজ্ঞেস করলো, বাড়ি যাবি রে রুহি? আমার বাড়ি? তোর গ্রামে, তোর বাড়িতে। না। কেন? আমার পরিচিত কেউ নেই ওখানে। 7 বছর আগে যে গ্রাম ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম, সেখানে গিয়ে আমি আর কি পাবো বলো তো? ইচ্ছে হয় না যে তা নয়, কিন্তু ওই অসভ্য, নোংরা, স্বার্থপর মানুষদের আমার প্রচণ্ড ভয় লাগে। দ্বিতীয়বার ওদের মুখোমুখি হওয়ার কোনো শখ বা ইচ্ছা আমার নেই।
তার মানে পুরোপুরিভাবে ছেড়ে দিলি নিজের আসল পরিচয় আর অস্তিত্ব? না, ইচ্ছে করলে ঠিকই যাব। সে করে টান বলে একটা কথা আছে জানো তো? ওই টানে টান দিলে তবেই যাব। আমায় জন্মদানকারীদের বাস ছিল, আছে তো ওই গ্রামে, যেতে তো হবেই। ইবর কথা শুনল। তখন শহরের আকাশ আঁধারে ঢেকে গেছে। হাজারো কৃত্রিম আলোতে ঝলমল করা শহরটা এভাবেই তার রূপের বর্ণনা করছিল। কোথায় সেই নির্মলা বাতাস, সোদা মাটির গ্রান আর জোনাকিদের খেলা? কোথায়? নেই কোথাও। বড্ড বেশি ব্যস্ত আছে বিবর ওর কাজকর্ম নেই। আজ 3টে ওটি, কনফারেন্স, অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটা জনসচেতনামূলক কার্যক্রমে ওকে বক্তব্য রাখতে হয়েছে। তার উপর রোগীদের চিকিৎসা দেওয়া সহ আরও টুকটাক কাজে ভীষণ ব্যস্ত সে। নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। একবার ফোন করে রক্ত জবার খোঁজটা অবধি নিতে পারল না। রাগে দুঃখে নিজের কেবিনে এসেই হোয়াইট অ্যাপ্রনটা ছুঁড়ে ফেললো সোফার উপর। মাঝে মধ্যে মনে হয় ডাক্তার না হয় রিক্সাওয়ালা হলে ভালো ছিল। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছে করলে রিক্সা করে বাড়ি চলে যেতে পারত। টুকটুকে বউটা দেখাশোনা করতে পারত। সেখানে কোনো নিয়ম মানতে হতো না। যখন ইচ্ছা রুহিকে আগলে ধরে বসে থাকতো। এসির টেম্পারেচার বাড়িয়ে ক্লান্ত শরীরটা চেয়ারে হেলিয়ে দিতেই ফোন বেজে উঠল। চোখ দুটো নিবদ্ধ রেখে হাতড়ে হাতড়ে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। কানে ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল, কে বলছেন? ওপাশ থেকে সুধাময়ী রক্তজবার কণ্ঠ শুনতে পেয়ে এক নিমিষে 15 বছরের কিশোর আবেগ গ্রাস করল ওকে। বলল, তুমি জানো আজ সারাদিন কত খাটুনি গিয়েছে আমার? শুধু মনে হচ্ছিল একটাবার তোমার কণ্ঠ শুনতে পেলে সব খাটুনির কষ্ট ভুলে যেতাম। এখন শুনলাম আর মনে হচ্ছে তুমি আমার পাশে আছো। রুহি বিব্রত হয়ে বলল, তো কান্নাকাটির কি হলো? কাঁদছি না তো। আপনার কণ্ঠ কান্না কান্না শোনাচ্ছে। ওফ, এটা কান্না কান্না কণ্ঠ নয়, এটা হচ্ছে আবেগ। যে আবেগে মিশে আছে তোমাকে না দেখার এক বুক কষ্ট, যন্ত্রণা। এত কষ্টিত হওয়ার কিছু হয়নি। সারাদিন তেমন কিছুই করেননি আমি জানি। সকিব, তুমি মজা করছো? না, বুঝি আমি। রুহি ওকে চমকানোর জন্য বলল, আমাদের বিয়ে তো 15 দিন পর, জানেন তো। কিন্তু বিভোর চমকালো না। হাসি হাসি কণ্ঠে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? বাজে, খুব বাজে। বিভোর মৃদু হেসে বলল, আর কতকাল থাকিবে দূরে? আসতে হবে আমারই বকে। বিভোরের কথা শুনে একরাশ লজ্জা নিয়ে ফোন কাটল রুহি। মুখে লজ্জা মিশ্রিত আভা ছড়িয়ে পড়ল। আহা, রং লেগেছে বুঝি চারপাশের প্রকৃতিতে। হ্যাঁ, অবশেষে সবকিছু রুহির হতে চলেছে। হ্যাঁ, পৃথিবী, তার ভালোবাসার মানুষটা তার হতে চলেছে। এত সুখকে কোথায় বন্দি করে রাখবে সে? কিন্তু সুখকে কি আদৌ বন্দি করা যায়? রৌদ্রক্রুজ্জ্বল মিষ্টি বিকাল, প্রকৃতিতে মৃদু শীতের আমেজ, বাতাসে কেমন মিষ্টি গ্রান, বাসা ভর্তি মেহমান। তার মাঝে সেজেগুজে বসে আছে রুহি। আজ ওর গায়ে হলুদ, কাঁচা হলুদ শাড়ি আর ফুলের গয়নায় ওকে দারুণ দেখাচ্ছে। শরীর দুর্বল বলে তাড়াহুড়ো করে অনুষ্ঠানটা শেষ করা হলো। ছবি টবি তুলে যা যা নিয়ম টিয়ম পালন করা সেসবই করা হলো। যদিও রুহি চায়নি এসব করতে, কিন্তু সবাই বলল এই মুহূর্তগুলো খুব আনন্দের, তাই না? স্মৃতি হিসেবে রেখে দিতে সমস্যাটা কি? এরকম বিভিন্ন কথা শুনে রুহিকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। রাত 2টোর সময় ফ্রেশ হয়ে বিছানায় গা লাগাতে ইভা এসে ওর ফোনটা হাতে দিয়ে ধমকে বলল, তোর ফোন বন্ধ দেখে তোর বর আমাকে ফোন দিয়ে জ্বালাতন করছে। বেচারাকে ঠান্ডা কর। আমি গেলাম। রুহি ক্লান্ত গলায় বলল, হ্যালো, বলো। আমি কি বলবো? আপনি ফোন দিয়েছেন, আপনি বলুন। ভালোবাসি, এটা বলতে ফোন করেছেন? হো, ভালোবাসি তো। রাখেন এবার। ওয়েট, আর কিছু বলবে না? আর কি বলবো? এই যে হলুদ কেমন কাটলো, ভালো আছে কিনা, কি করছে এসব? রুহি হেসে উঠল, বলল, ঠিক আছে, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেই ফেলি। তা ডাক্তার সাহেব, আপনার হলুদ কেমন কাটলো? বিভোর ক্ষীণ কণ্ঠে বলল, মোটামুটি। আমাকে সবাই হলুদ ভূত বানিয়ে দিয়েছে। আর জানো, আমার চশমা ভেঙে দিয়েছে। কিছুই তো এখন দেখতে পাচ্ছি না। রুহি ঠোঁট টিপে হাসলো, বলল, শেষমেশ বিয়ে করব কানা ডাক্তার? নয়। বিভোর মুখ হুমকি দেওয়া গলায় বলল, কানা হই ল্যাংড়া হই, বিয়ে আমি তোমাকেই করব। করব কেন বলছি, করেই তো বসে আছি। চাইলেও দূরে যেতে পারবে না। শক্ক তোরে। ইস, কি চমৎকার কণ্ঠ আমার বউটার। তা বউ, আপনার শরীর কেমন এখন? ভালোই। খেয়েছেন তো? সেরেছে। এবার কে উত্তর দিবে? হলুদের নিয়ম নীতি পালন আর ফ্রুট কেক টেক খেয়ে তো ওর পেট ভরে গিয়েছে। নাদিরা এবার অনেক জোরাজুরি সত্ত্বে এক লোকমা ভাত সে মুখে দেয়নি। এটা জানতে পারলে বিভোর এখন রেগে আগুন হয়ে যাবে। না, জানতে দেওয়া চলবে না। আবার মিথ্যা বলতেও খারাপ লাগছে।
রুহি অনেক কষ্টে মিনমিন করে বলল, হু। বিবর গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি খেয়েছেন? আর আনসার দিতে এত লেট হচ্ছে কেন? খেয়েছি, ভাত মাছ। তাই? সত্যি তো? হ্যাঁ, মিথ্যা বলবো কেন? বিবর এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দিল। রুহি কেঁপে উঠল। বিবরের রাগী কণ্ঠ যেন সামনে পেলে এক্ষুনি কাছে চিবিয়ে খাবে। বলছে, আমাকে বোকা ভাবো তুমি? ইবা আমাকে সব বলেছে, আর তুমি আমার সাথে মিথ্যা বলো? আমার সাথে? পিচ্চিকালে তোমাকে বিয়ে করেছি। তোমার হাবভাব, কথার ধরন আর গলার স্বর শুনেই আমি এখন সব বুঝতে পারি। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আমি একজন ডাক্তার, আর তোমাকে আমার হাড়ে চেনা আছে। এই 10 দিনে যে 2 কেজি ওয়েট কমিয়েছেন সেটাও জানি। গলার হাড় ভেসে উঠেছে, হাতের রগ দেখা যায়। সেদিনের দুর্ঘটনার পরেও আপনি সচেতন হননি। শিক্ষা হয়নি এখনো? নাকি কানের নিচে কয়েকটা দিলে শিক্ষা হবে? রুহি চুপ, চোখে পানি। বিবর ফোনের ওপাশ থেকে বুঝতে পারছে, কিন্তু ওর প্রচুর রাগ হচ্ছে। রক্তজবা সবসময় এরকম করে। ও কি জানে না ওর কিছু হলে বিবর বাঁচতে পারবে না, মরে যাবে? জানে না মেয়েটা এত বয়স হলে কি হবে? বাচ্চামো যায়নি এখনো। এই বয়সে কি ওকে মেরে মেরে খাওয়াতে হবে নাকি? চেহারার কি হাল হয়েছে এই কদিনে। বিবরের কথা না ভাবুক, অন্তত নিজের কথাটা তো ভাববে। খাওয়া দাওয়া যদি ঠিক সময় না করে তাহলে চলবে কিভাবে? কোনো উত্তর না পেয়ে বিবর ধমকের সুরে বলল, মুখে কথার বলি ফুটছে না কেন? বোবার মতো চুপ করে আছেন কেন? নাকি আমি এসে খাইয়ে দিব? তখন কিন্তু এমন টাইট দিব সারা জীবনও ভুলবে না না খেয়ে থাকার কথা, বুঝলে? এবারও উত্তর না পেয়ে বিবর খেপাটে গলায় বলে উঠল, ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি মিসেস চৌধুরী। চাপকে দাঁত ফালিয়ে যদি না খাওয়াতে পারি তবে আমিও বিভোর না। আসছি আমি। রুই অবাক হয়ে বলল, আসছি মানে? কোথায়? আপনার কাছে। ঘাট ধরে খাওয়াবো, মজা বুঝবেন তখন। রুই চমকে উঠল। বিয়ের আগের দিন এরকম কাণ্ড করলে আত্মীয় স্বজনরা সবাই হাসাহাসি করবে। কি বিশ্রী কাণ্ড। রুহি বলল, আসবেন কিভাবে? আপনার তো চশমা ভেঙে গেছে, প্রবলেম হবে না, আমি পারবো। রুহি তাড়াহুড়ো করে বলে উঠল, বলছিলাম কি আপনার আসার দরকার নেই। কেন? আমি খেয়ে নিচ্ছি। তাই? তা কি খাবেন? একটা কলা আর রুটি। আবারও ধরা পড়ে গেল রুহি। মিনমিন করে বলল, না না, ভাত খাবো। বিবর নিজেকে সামলিয়ে গম্ভীর গলায় বলল, আমি প্রুফ পাবো কিভাবে? রুহি হতাশ কণ্ঠে বলল, ভিডিও কল দিন, দেখাচ্ছি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিভোর। মেয়েটার এসব খামখেয়ালিপনা ওর একদম ভালো লাগে না। ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল দিল। বিভোরের রাগের কথা মাথায় রেখে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পেট ভর্তি হাবিজাবি খাবারে, এখন আবার ভাত। উফ, কি যন্ত্রণা। ডাক্তার বরের খাদ্য নিয়ে এই অত্যাচার সইবার চেয়ে দিনমজুরের বউ অনেক ভালো ছিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 2:30 বাজে। রুহি পা টিপে টিপে ঘর থেকে বেরোলো। ইভার ঘরের আলো জ্বালানো, অন্য সব ঘরে আলো নেই, সবাই ঘুমাচ্ছে। রান্নাঘরে পা বাড়ালো, ফ্রিজ থেকে খাবার বের করে চুলায় গরম বসালো। গরম তরকারি আর ভাত প্লেটে নিয়ে সব গুছিয়ে নিজের ঘরে চলে গেল। ফোনটা বিছানার উপর রাখা, ভাইব্রেট করছে। রুহি খাবারগুলো নিয়ে বসলো। কল রিসিভ করতেই বিবরের চেহারা দৃশ্যমান হলো। ওর চোখ মুখ ফোলা ফোলা, ফর্সা গালে লালচে আভা। সদ্য ঘুম থেকে জাগা আদুরে বেড়ালের মতো লাগছে ওকে। রুহিকে বলল, খাবার রেডি? আমি দেখব। বলেই খাবারের আইটেম সব দেখালো। অনিচ্ছা সত্ত্বেও সব খেতে হলো। বিবর বালিশে হেলান দিয়ে বুকের উপর ল্যাপটপটা রেখে মেয়েটার খাওয়া দেখছে। বাচ্চাদের মতো ছোট লোকমা দিতে দেখে গড় কাঁপিয়ে হেসে উঠল। রুহি খাওয়া থামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু না, খাও। আমার খাওয়া দেখে হাসছেন তাই না? বিবর মুচকি এসে বলে, বাচ্চা একটা। আমার বউ যে বোঝাই যায় না। আচ্ছা, আমাদের বেবিরাও কি তোমার মতো হবে? আই মিন এমন বাচ্চা বাচ্চা টাইপ স্বভাব আজীবন থাকবে? এরকম কোনো বেবি হওয়ার চান্স আছে কি? রুহির চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বিষম খেলো। কাশি থামাতে পানির গ্লাস তুলে ঢকঢক করে খেলো। বিবর আহত চোখে ওর দিকে তাকিয়ে রইল। বলল, দুঃখিত বউ। রুহি রাগ এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, শুভরাত, ঘুমান। ফোন রেখে খাবার দাবার গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ রাত তখন। নিশুতি পাখিদের শব্দ শোনা যাচ্ছে। আজ রাতটাই নিজের এই ঘরটাতে ঘুমাবে। এরপর হয়ে যাবে অন্য বাড়ির বউ। পার্মানেন্ট থাকার ব্যবস্থা হবে বিভোরের বাড়িতে। প্রিয় ওই বিছানার কথা ভেবে ওর চোখে জল এলো। যদিও মাঝে মধ্যে আসা হবে। নাদিরা একা হয়ে যাওয়ায় ইভা নিজের কাছে নিয়ে যাবে। ইচ্ছে হলে বিবরের বাসায়ও যাবে। ওর তো নিজের খালাই হয়। এদিক দিয়ে স্বস্তি পেল রুহি। কাল অনেক ধকল যাবে।
তাই দ্রুত ঘুমানোর চেষ্টা করলো। সারা বাড়িতে সাজ সাজ রব, বিভিন্ন অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো বিভোরদের বাড়ি। সব ফুল বাবর চৌধুরীর বাগানের, আর অর্কিডগুলো অর্ডারের। মালি রতনের মন খারাপ, সে গেটের কাছে ফুলগুলো ককশিটের ভেতর গেঁথে দিচ্ছে। বাবর চৌধুরী ওর মুখ ফোলানো দেখে জিজ্ঞেস করলেন, কি রে, মন খারাপ? রতন মাথা দুলিয়ে বলল, যে স্যার, আম্মারে কয়ে আসলাম আমারও বিয়ে ঠিক করতে। বাহ, ভালো তো, যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো। রতন হতাশ হয়ে বলল, তুই কিন্তু রেডি থাকিস সময় মতো, বরযাত্রী যেতে হবে। আমি যাবো না, ধমকে উঠলেন বাবর চৌধুরী। আমার বাড়ির একটা লোকও বাদ যাবে না, সবাইকে যেতে হবে, নইলে খুব খারাপ হবে। আর কোনো কথা শুনতে চাই না। বিবরের চশমা এনেছিলি? রতন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর পকেট থেকে বিবরের চশমাটা হাতে দিয়ে বলে, বিয়ার দিনও কি চশমা পরব? মাইনসে কানা জামাই কইব। বাবর চৌধুরী বিরক্ত গলায় বললেন, বলে বলুক, ছেলে তো এটা ছাড়া ক্লিয়ার করে কিছু দেখতে পারে না। বউ দেখবে কিভাবে? ওর তো অধিকার আছে ওর বউ দেখার। আচ্ছা, তুই কাজ সেরে রেডি হ, আমি ওকে এটা দিয়ে আসি। বলতে বলতে উনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। নাসিমার কয়েকজন মহিলা রান্নাঘরে সব গুছিয়ে রাখছেন, বাবরচিদের সব বুঝিয়ে দিচ্ছেন। বাবর চৌধুরী নাসিমাকে ডেকে কিছু জরুরি কথা শেষ করে বিবরের ঘরের দিকে গেলেন। ও তখন সদ্য গোসল সেরে টাওয়াল পরে বসে আছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। বাবর চৌধুরী ঘরে ঢুকে ধমকে উঠলেন। বিবর চমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোর মাথা, তুই কি খালি গায়ে টাওয়াল পরে বিয়ের পিড়িতে বসবি? আমি কি তা বলেছি? ওর হাতে চশমাটা দিয়ে উনি ছোটে হাসি এঁকে বললেন, তুই বরং এভাবেই যা, টাওয়াল পরে বিয়েতে বসবি, আমি তোর ফটো তুলে পোস্ট করব, সবাই দেখবে তোর সিক্স প্যাকওয়ালা বডি, মুহূর্তে ভাইরাল বনে যাবে। বল, আইডিয়াটা কেমন? বিবর চশমাটা পরে নিল। বাবার কথা শুনে ব্রু কুঁচকে বলল, আইডিয়া মন্দ নয়, তবে তুমি যদি এভাবে পুত্রের বিয়ে খেতে যাও তাহলে আমিও যেতে রাজি। বাপ ছেলে মিলে ইতিহাস সৃষ্টি করব। অবশ্য আমার বউ লজ্জায় তখন নীল হয়ে যাবে, আর তোমার এই উটকো আইডিয়া ইউজ করে হাজব্যান্ড হয়ে আমি ওকে নীল রঙা বউ বানাতে পারি না, তাই না? ছেলের বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন বাবর চৌধুরী। তারপর মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে যাবার আগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, অতি দ্রুতই নাতি নাতনির মুখ দেখতে চাই, নইলে চাপকিয়ে তোর দাঁত ফালিয়ে বাড়ি থেকে বের করে দিব। অবশ্য এসবে আমার মেয়ের দোষ থাকবে না, আমি জানি, তাই কখনো ওর উপর কোনো দোষ কখনো চাপানোর চেষ্টা করবে না। যা গরু, এবার রেডি হয়ে নে। বিবর ঘোলাটে দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলো। ওর বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা আরম্ভ হয়েছে। সারা বাড়িতে হয়েছে। নাদিরা ইভা এদিক ওদিক ছোটাছুটি করছেন, সবাই ব্যস্ত। রুইকে সাজিয়ে দিয়ে পার্লারের মেয়েরা ওর কয়েকটা শ্যুট নিল। আত্মীয় স্বজনরা বিভিন্ন কথাবার্তা বলে হাসাহাসি করছে। লজ্জায় মাঝে মধ্যে রুই নুয়ে যাচ্ছে। অফ হোয়াইট রঙের শাড়ি, সোনার গহনা আর ব্রাইডাল সাজে ওকে খুবই সুন্দর দেখাচ্ছে। একসময় বর এলো। রুইর সাথে মিল রেখে বিভোরের পরানো অফ হোয়াইট শেরওয়ানি, চোখে মাঝারি পাওয়ারের চশমা। পেছনে বাবর চৌধুরী আর নাসিমাকেও দেখা যাচ্ছে। বরযাত্রীদের মাঝে রতনকেও দেখা যাচ্ছে, খুবই পরিচ্ছন্ন পোশাকর, নীল রঙের সানগ্লাস চোখে। রুহিকে ইভার কয়েকটা মেয়ে নিয়ে এলো। বিবরও রক্তজবার দিকে হা করে তাকিয়ে আছে। এত সুন্দর দেখাচ্ছে কেন ওর বউটাকে? রুহিকে ওর পাশের চেয়ারে বসানো হলো। এভাবে তাকিয়ে থাকতে দেখে রুই লজ্জা পেয়ে গেল। অবশ্য আর চোখে দেখতে লাগলো সে। বিবরকে রাজপুত্রের চেয়ে কম কিছু লাগছে না। লোকটা এত সুদর্শন কেন? বিয়ের সাজে ওকে দারুণ এত লাগছে যে রুহির চোখ ফেরাতে ইচ্ছে করে না। চারদিক থেকে হাততালি আর ফটোশ্যুটের শব্দ কানে আসছে। বিবরের ধ্যান কাটতে সবার আগে জিজ্ঞেস করলো, খেয়েছো? রুই এই সময় একথা বলায় অবাক হয়ে গেল। বলল না। না মানে? খাইনি। বিবর রাগী গলায় বলল, না খাইয়ে পাঠিয়ে দিল। ওরা জানে না তুমি অসুস্থ? ওফ, এখন কি খাবার সময় নাকি? অদ্ভুত তো। রুই মুখ ফুলিয়ে বসে রইল। খাবারের কথা শুনতে ওর প্রচণ্ড বিরক্ত লাগছে। বিয়ের সময় কেউ কি এই কথা বলে? আর শ্বশুর বাড়িতে নিয়ে গেলে না জানি এই চাশমেশ ডাক্তার ওকে খাইয়ে খাইয়ে মেরেই ফেলবে। বাবর চৌধুরী আর নাসিমা রুইয়ের কাছে এলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, ভালো লাগছে তো, নাকি শরীর দুর্বল? না না, আমি ঠিক আছি। আর কিছুক্ষণ অপেক্ষা করো, বেশি দেরি করব না। ঘরের মেয়ে এবার ঘরেই ফিরে যাবে। বাবর চৌধুরীর কথায় আলতো হাসল রুহি। তারপর রতন
দারোয়ান একে একে সবাই এসে শুভেচ্ছা জানিয়ে গেল। ছবি টবি তোলা শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। অতঃপর ধীরে সুস্থে খুব ভালোভাবে ওদের বিয়ের কার্য সম্পন্ন হলো। বিভোর সবার মাঝখানে প্রায় চেঁচিয়ে বলে উঠল, আব্বু, এখন আমার একটা বউ আছে। তুমি আর আমাকে এ বিষয়ে আমায় জোরাজুরি বা বকাবকি করতে পারবে না। ওর কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। বিদায়ের সময় এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো। সবার মুখই ভার, আপন না হয়েও সবচেয়ে আপন যেন তারা। রুহিকে নানান উপদেশ দিল নাদিরা, কিভাবে চলতে হবে, নিজের খেয়াল রাখা, সবকিছু। রুহি কেঁদে ফেলল। বিভোর থতমত খেয়ে বলল, কাদার কি আছে? বাবর চৌধুরীর চোখেও পানি। ছেলেকে ধমকে বললেন, তুই কি মেয়ে? তুই হলি গরু। তুই মেয়ে আর মায়ের কষ্ট বুঝবি না, তাই চুপ থাক। বিভোর মুখ কালো করে বলল, তুমি নিজে কি বোঝো? একদম চুপ। সিরিয়াস মোমেন্টে আমার মেজাজ খারাপ করাবি না। এখানেই রেখে যাব বলে দিলাম। তারপর সবাই চুপ হয়ে গেল। এবার গাড়িতে ওঠার পালা। রুহি একবার তার প্রিয় মানুষগুলো আর বাড়িটার দিকে তাকালো। নীরবকেও দেখতে পেল ভিড়ের মাঝে। রুহির চোখ জোড়া অন্যদিকে। হাত নাড়িয়ে হাসি মুখে বিদায় দিল নীরবকে। এই সাদাসিধা দোতলা বাড়িটা, গেটের কাছে বাগান বিলাস আর লনের শত শত ফুলেরা সবাই রুহির যেন কত আপন। নিজের আত্মীয় পরিজন কেউ আজ পাশে নেই, অথচ একদল অচেনা অজানা মানুষ ওকে কতটা ভালোবাসে। নিজেদের মধ্যে ওর একটা অবস্থান তৈরি করে দিয়েছে। বাবা মায়ের কথা মনে হতে ভেতরটা মুচড়ে উঠল। 10-10টা বছর আগে ওরা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে। ওরা থাকলে আজ কতটা খুশি হতো বলার বাইরে। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে কাঁদতে। আহারে, ওর মা রূপসা কত কষ্ট পেয়েছিল বিয়ের পর। সুখে পড়ার পরে সেটা আর টিকল না। রুহি এক বুক কষ্ট আর নতুন জীবনের স্বাদ নিতে আজ অন্য একটা ঘরে চলে যাচ্ছে। জানে না কতটুকু দিয়ে সবাইকে আগলে রাখতে পারবে। তবে বিভোরের বাবা মা যে ওকে প্রচণ্ড ভালোবাসে সেটা ওদের চেহারা দেখলে বোঝা যায়। বিভোর রুহির হাত শক্ত করে ধরে রেখেছে নিজের মুঠোয়। এই একটা মানুষ যাকে সে কিশোরী বয়স থেকে মনে প্রাণে ভালোবাসে। তখন এক ক্লান্ত সন্ধে, রাস্তাঘাটে তেমন গাড়ি নেই। ভিড় না থাকার দরুন খুব দ্রুতই পৌঁছে গেল বিভোরদের বাড়িতে। প্রচণ্ড উৎসাহ নিয়ে নাসিমা বরণ করলো ওদের। নতুন বাড়িতে পা রাখতেই রুহির মনে হচ্ছে এটা এখন থেকে ওর সংসার। ওকে ড্রয়িং রুমে বসানো হলো। হালকা নাস্তা খেয়ে বিভোরের সব কাজিনরা একসাথে বসে আড্ডা দিল। বয়স্ক মহিলারা বিভিন্ন ধরনের কথা বলল, কিভাবে সবার সাথে চলতে হয় সব কিছু। নাসিমা বললেন, আমার মেয়েকে এসব শেখাতে হবে না, সবই জানো। একজন ফোরন কাটলো, বলল, তবুও বলে রাখলাম, শ্বশুর শাশুড়িকে আজকাল ছেলের বউরা দেখতেই পারে না। আরেকজন ফোরন কাটলো, প্রথম কদিন সব বই ভালো, ধীরে ধীরে আসল রূপ দেখা যায়। সুন্দরী বউ থাকলে ছেলেরাও বাপ মা ভুলে বউয়ের আঁচল ধরে বসে থাকে। ফ্রেশ হয়ে এসে বাবর চৌধুরীর কথাটা শুনতে পেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার গরুটা এত বছর হয়েছে বিয়ে করেছে, বুঝলেন? কোনোদিন মনে হয়েছে ও বউয়ের জন্য পাগল? বউ তো সুন্দরী। না, দেখিনি। আপনার ছেলে তো লুকিয়ে রেখেছিল বউকে। লুকিয়ে রাখেনি, সে অনেক কথা আস্তে ধীরে জানতে পারবে। বলি কি, আমার মেয়েটা অমন নয়, তাই ওকে প্লিজ এসব বলো না। বেচারি বিব্রত বোধ করছে। এসব জানা তো দরকার, আমাদেরই তো শিখাতে হবে। ভুল করলে শিখাবে 100 বার। এখন ছেড়ে দাও, বেচারি ভাববে কি আমাদের। রুহি ক্ষীণ কণ্ঠে আলতো হেসে বলল, আমি কিছু মনে করিনি। আমাদের গ্রামে তো নতুন বউদেরকে আরও বেশি করে সব বলা হয়, যাতে সেসব মেনে চলে। নাসিমা বললেন, আচ্ছা থাক, সবাই ফ্রেশ হয়ে নাও। রুহিমা, আমার সাথে এসো। জি আম্মু। রজনীগন্ধার উষ্ণ সুবাসে চারদিকে মাদকতা ছড়িয়ে পড়েছে। একটা শুভ্র সাদা শাড়িতে বাসর করে বসে আছে রুহি। মুখে কোনো প্রসাদন না থাকা সত্ত্বেও ওকে দেখতে ভীষণ মায়াবী লাগছে। লম্বা চুলগুলো খোপা করা, সেই খোপায় বেলি ফুলের মালা জড়ানো। ঘরটাতে রুহি ছাড়া কেউ নেই। ওকে বসিয়ে দিয়ে সবাই চলে গিয়েছে। আসার পর বিভোরকে একবারও দেখেনিও। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছাতেই ঘরে এলো বিভোর। দরজা লাগানোর শব্দে রুহি চমকে উঠল। বিভোরের গায়ে সাদা পাঞ্জাবি। কি চমৎকার দেখাচ্ছে ও ডাক্তারবাবুকে। সোজা ওর কাছে এসে জিজ্ঞেস করলো, খাওয়া হয়েছে? রুহি বিরক্ত গলায় বলল, আম্মু বলল ভালো করে খাওনি, তাই এটা পাঠিয়েছে। রুহি অবাক হয়ে বলল, এটা কি? স্যুপ। চলো হা করো, আমি খাইয়ে দিই। রুহি মনে মনে ভাবলো, 2 প্লেট বিরিয়ানি খাওয়ানোর পরেও কিভাবে ও খায়নি। হাউ। বিভোরের ধমক শোনার ইচ্ছে নেই বিদায় চুপচাপ খেয়ে নিল।
অর্ধেকটা শেষ করে বলল, আর না প্লিজ, আমি এবার মরেই যাব। আর জোর করলো না বিভোর। হাফ ছেড়ে বাঁচল রুহি। হাত মুখ ধুয়ে সবকিছু গুছিয়ে বিভোর রুহির দিকে তাকালো। আরে, রুহানিকে শুভ্র শাড়িতে পরীদের মতো দেখাচ্ছে। ডানা থাকলেই চলতো। রুহি বলল, কি? কিছু না। ঘুম পেয়েছে? না, আপনার? ওহু, আমার ঘুমাতে দেরি হয়, মানে অভ্যাস নেই আর কি। প্রতি রাতেই কাজ করি যে। ও, এভাবে বিভিন্ন কথা বলে গল্প করতে থাকে দুজন। এক পর্যায়ে রুহি খেয়াল করলো বিভোর ওকে রুহানি বলেই ডাকছে, তাই জিজ্ঞেস করলো, আপনি আমাকে রুহানি ডাকছেন? হো, কেন? আপনি তো আমার নাম ধরে ডাকেন না। ডাকলাম আর কি। আপনি আমায় রক্তজবা বলেই ডাকুন। মনে আছে আমাদের বিয়ের পর গ্রাম থেকে ফেরার পথে আপনি কতগুলো ফুল দিয়ে আমার খোপা সাজিয়ে দিয়েছিলেন? অদ্ভুত। বিভোর উঠে রুহির খোপা খুলে দিতে পিঠ ভাসিয়ে এলো, চুল ছড়িয়ে পড়ল। হেসে বলল, আজও সাজিয়ে দেব। রুহির চুলে কোথা থেকে নিয়ে আসা কয়েকটা জবা ফুল লাগিয়ে দিয়ে বলল, আহা, দারুণ। বুঝলাম, রক্তজবা বলে ডাকবেন না। বিভোর রুহি জোরাজোরিতে একসময় বলতে বাধ্য হলো যে কেন এই নামে সে আর ডাকে না। রুহি হেসে ফেলল ওর বোকা কাণ্ড কীর্তিতে। আচমকাই বিভোর রুহির কোলে মাথা রাখলো। কোনো এক অপরাধবোধ তার চোখে মুখে ফুটে ওঠে। গাল বেয়ে নামে অশ্রু। অন্যরকম কণ্ঠে বলে ওঠে, অনেক আগে থেকেই তুমি শুধু আমার। শুধু আমি তোমাকে কাছে টেনে নিইনি। অনেক কষ্ট পেয়েছে এতদিন, তাই না? এখন এসব মনে পড়লে নিজের প্রতি রাগ হয় আমার। ক্ষমা করে দিয়েছো তো মন থেকে আমায়? সিঁড়ি থেকে পড়ে গিয়ে তুমি তো আমাকে পাগলই বানিয়ে দিয়েছিলে। বলো, আর কখনো ছেড়ে যাবে না বলো? রুহি মাথা নাড়ায়। বিভোর আলতো করে হাসলো। রুহির লাল হওয়া গাল দুটো টেনে নিয়ে মৃদু স্বরে বলল, এই মেয়েটার লাল নাকটাকে আমায় দিয়ে দাও। ওর হৃদয়টাও, চোখ মুখ হাত পা সব কিছু। আমি সারা জীবন আগলে রাখবো ওকে। কি দেবে তো? এমন মর্মস্পর্শী আবেদন আর এত আকুলতা মাখা কণ্ঠ শুনে অজান্তই রুহির বুকে তোলপাড় শুরু করলো। দু চোখে নেমে এলো এক সমুদ্র অশ্রুধারা। বিভোর অপলক নেত্রে পর্যবেক্ষণ করছে তার রক্তজবাকে। দীর্ঘক্ষণ নীরবেই কেটে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিভোর গম্ভীর অসহায় চোখে তাকালো রুহির দিকে। নির্বিকার নয়নে চেয়ে থেকে বলে, তোমাকে আমার করে নিতে দেবে চিরদিনের জন্য, চিরকালের জন্য? নোনা জলে সিক্ত রুহির গাল। বিভোর তা মুছে দিল। কোনো মানুষের কথা এত প্রাণ শক্তি থাকতে পারে? এত গভীর হয় কোনো আবেদন? রুহির মনে বহুদিনের এক অতৃপ্ত তৃষ্ণা শীতল হয়ে রোমাঞ্চিত হয়ে ওঠে। বিভোর রক্তজবাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আজ আর কোনো বাধা নেই, নেই কোনো অভিযোগ, অভিমান। এক নিদারুণ স্নিগ্ধ নীরবতা। দুটো হৃদয়ের এক হওয়ার সময়। রুহির গলায় আলতো চুমু দেয়। ঠোঁট ছোঁয়ায় রুহির অদর জোড়ায়। চারদিকে তখন নেমে আসে ঝাপসা আধার। কোথা থেকে যেন ভেসে আসে সুললিত মায়াময় সুরের মূর্ছনা। সেই সুর যেন রুহির খুব চেনা। বারবার প্রতিধ্বনিত হতে হতে শূন্যে মিলিয়ে যায়। কানে বাজে বাতাসের গান। অদৃশ্য ইঙ্গিত সকল সংশয় দূর করে বিভোরকে বুঝিয়ে দিল, ওর 18 বছর বয়সী সেই ছোট বউটা এখন শুধুই তার, পুরোটাই তার। বন্ধুরা, গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন এবং নতুন নতুন সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।